ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মেনে নিল। এটাও মিলিয়ে নেবেন। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের কথা, মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে, তাই হেয়ারিং এর অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে। প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক। এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো? তুলতে হবে তো নাকি? ঝিম মেরে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? এনার্জি আছে? কাদের এনার্জি আছে আর একবার দেখি তো। এনার্জি আছে তো? এনার্জি আছে তো? ফুল এনার্জি আছে? আর 5 মিনিট বলবো। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত, তার দল বাদশাহী প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নাম কা অস্তে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, আপনার স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যাড়াকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের লড়াই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে। প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন, উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিভ দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দেওয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিভ দিয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূলও একইভাবে যুক্ত আছে। তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখটুক ফাটিয়ে দিয়েছে। অভিযোগটা কি, তার অপরাধটা কি? যে এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে, এই তৃণমূল যদি আক্রমণ করে, প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে? আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি, আমরা শেষ করব। শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন, যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন। আস্তে আস্তে বিদায় নেন। যেতে যেতে আমি 3টে কথা বলবো, আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন। তিনটে কথা বলবো, মাথায় রাখতে রাখতে যাবেন। প্রথম কথা, আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বাইট উধার দেন, ইধার নেই, সব বাইরে যাবে, সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইট এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন।
একবেলা খেতে পাবেন না, তাহলে অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? একটু হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সাবির দা থেকে শুরু করে, যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে, তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফোরফ্রন্টে এসে এগিয়ে এসে লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছেন, একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে, তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে বিদায় নিন। আপনারা অনুরোধ করব, যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন, একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে, যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে। তাদের দেখানো ট্রাফিক যারা তারা যা মেনটেন করছে যেভাবে, সেই রকম ভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে, তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, অঞ্চল কমিটির নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব, যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর মহাশয়কে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুদের যাদের সহযোগিতায়, যাদের দেখানো ভিডিওতে শুধু এই কলকাতা নয়, জেলা নয়, জেলার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক স্তরেও আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি পৌঁছাতে সহযোগিতা করবে। তাই বন্ধুগণ যারা এসেছেন তাদেরকে বলবো না, এর ভেতরে কেউ ঢুকবেন না, তাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন। এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা হয়তো কিছু কোশ্চেন করতে পারে। আচ্ছা, আরো ধন্যবাদ জানাই
ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই পরিবারের লোকজন এসছে, ধন্যবাদ জানাই। আফরাজুলের নাম আপনারা সবাই শুনেছেন, গুজরাটে কিভাবে তারপরে রাজস্থানে কিভাবে তারপরে নৃশংস হত্যা করে তাকে খুন করেছিল, তার পরিবারের আছে। আমি সত্যি একটা কথা আপনাদের বলি, রাজ্য সরকার চলছে না, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। ৬,০০০ টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী, আজকের ডেটে সরকারি কর্মচারী ৬,০০০ টাকার মাইনে আছে, আমার আফরাজুলের মেয়েকে দিয়ে করাচ্ছে, মানে বুঝতে পারছেন কি দ্বিচারিতা করছে। তাই আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আর পরিশেষে এটা কথাও রাজ্য প্রশাসনের কাছে এখানে আইবি এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দেখুন, আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি, মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে গেছি, এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবেন। আমরা শান্তির পক্ষে থাকি, ছিলাম, আগামী দিনেও থাকবো। আর আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়ে আছে সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সেও না আমাদেরকে চলে যেতে হয়, সেটাও মাথায় রাখবেন। আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাথেয় করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।